ফিভারের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। ম্যালেরিয়ার মধ্যে যে ফিভারটা আছে কি ভ্যারাইটি বলবে ইন্টারমিটেন্ট ভ্যারাইটি। ঠিক আছে, ম্যালেরিয়ার কি ওষুধ আছে? ক্লোরোকুইন, ভাইমাক্টিন, এই সমস্ত অর্থাৎ সিলিকোনা গাছের যে অ্যালকালয়েড, হ্যাঁ, সেইখান থেকে কুইনাইন থেকে তৈরি হচ্ছে। দেখো ক্লোরোকুইন, ঠিক আছে, CHLOROQUIN, ইহা জলে দ্রবণীয় তেতো স্বাদ বিশিষ্ট জলে দ্রবণীয় বিটার টেস্ট মানে তেতো স্বাদ যুক্ত, ওয়াটার সলিউবল বিটার টেস্ট মানে তেতো স্বাদ যুক্ত, হোয়াইট কালার পাউডার মানে সাদা রঙের পাউডার। ক্লোরোকুইন এটা দেখতে কেমন না সাদা রঙের তেতো স্বাদযুক্ত জলে দ্রবণীয় এক ধরনের পাউডার। লিখতে পেরেছ? ইহা জলে দ্রবণীয় তিক্ত স্বাদ বিশিষ্ট বা তেতো স্বাদ বিশিষ্ট সাদা রঙের পাউডার। ঠিক আছে তো? দেখো এই ঔষধটি 4 প্রকারের ম্যালেরিয়াল প্যারাসাইটের উপরেই ক্রিয়া করে। 4 প্রকারের ম্যালেরিয়াল প্যারাসাইট, এই যে কিছু আগে পড়েছো, 4 প্রকারের ম্যালেরিয়াল প্যারাসাইটের উপরেই ক্রিয়া করে মানে কাজ করে। 4 প্রকারের এটা ব্র্যাকেটে লিখে রাখতে পারো এখানে, হ্যাঁ, কি ভাইরাস, কি ওভালি, কি ম্যালেরি, কি ক্যালসিফেরাম, এরকম ছোট ছোট করে ব্র্যাকেটে লিখে রাখবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। 4 প্রকারের এটা মনে থাকবে প্যারাসাইট। আচ্ছা, এছাড়াও এটি মানে যে ক্লোরোকুইন এন্টামিবা হিস্টোলাইটিকা এন্টামিবা হিস্টোলাইটিকা নাম শুনেছো? এক ধরনের, ইয়েস, এক ধরনের এরা প্রোটোজোয়া। এন্টামিবা হিস্টোলাইটিকা মানে প্যারাসাইট, প্রোটোজোয়া প্যারাসাইট। এরা আমাদের শরীরে অ্যামিবিক ডিসেন্ট্রি বলে একটা রোগের সৃষ্টি করে। অ্যামিবিক ডিসেন্ট্রি শুনেছো তো তোমরা সবাই? অ্যামিবিক ডিসেন্ট্রি এই রোগটা কিভাবে আমাদের শরীরে ঢোকে? বাইরে থেকে জীবাণু বলো, ওরাল রুটে ঢোকে, মানে জল এবং খাদ্যবস্তু দিয়ে। জল মেনলি আমাদের বেঙ্গলের জলে অ্যামিবার পরিমাণ সবচেয়ে বেশি। বেঙ্গলে নাকি এরিয়া আমার সাথে যায়, কারণ অ্যামিবার পরিমাণটা বেশি থাকে। এরা এক ধরনের অ্যামিবা হতে পারে। ঠিক আছে, জলের মধ্যে দিয়ে আমাদের শরীরে যায়। কোথায় বাসা আমাদের? কোলনে, মেনলি কোলনের মধ্যে। কোলন বলতে আমাদের কত রকমের কোলন আছে? অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। এরা কার পার্ট? এত কমন কোশ্চেন, অ্যানাটমি পার্ট করে এসেছি। কোলনগুলো লার্জ ইন্টেস্টাইনের পার্ট। এমন সোজা ভাষায় বলবো, একটা লার্জ ইন্টেস্টাইন পদে শুরু হচ্ছে সিকাম, তারপরে সিকামটা এরকম একটা গামলার মতো জিনিস। সিকামে এসে ইন্টেস্টাইন মানে স্মল ইন্টেস্টাইন মিশছে সিকামে এসে। স্মল ইন্টেস্টাইন শেষ ভাগের নাম কি? দেখুন না, ইলিয়াম। ইলিয়াম সিকামের মধ্যে মিশছে, যখন মিশছে একটি জাংশনটা তৈরি হচ্ছে, তাকে কি বলছি আমরা? ইলিওসিকাল জাংশন। ভেরি গুড। ইট ইজ গার্ডেড বাই ভালভ। এটা একটা ভালভ আছে, মানে পুরো ওপেন নয়। ঠিক তার এই হাফ ইঞ্চি মতো নিচে একটা এরকম কেঁচোর মতো লম্বা নল থাকে, তাই কি বলি আমরা? অ্যাপেন্ডিক্স। দেখো অ্যানাটমিক জ্ঞান, অ্যাপেন্ডিক্স, কারণ অ্যাপেন্ডিক্সটা একটা লার্জ ইন্টেস্টাইনের একটা অংশ। সিকাম থেকে ডাইভার্টিক কোলন, ঠিক আছে, তারপরে অ্যাসেন্ডিং কোলন,
তারপরে ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, তারপর কোলন যেরকম এসের মতো বেঁকে যাচ্ছে তাকে সিগময়েড কোলন, ঠিক আছে। তারপরে রেক্টাম, অ্যানাল ক্যানাল, অ্যানাস মানে অ্যানাল অরিফিস। এই তো লাইফ ইন্টেস্টাইন। এইরকম মানে মেডিকেল সায়েন্সে এই যে অ্যানাটমি ফিজিওলজি আমরা পড়ছি কেন? অন্তত আমাদের শরীরের পার্টসগুলো সম্বন্ধে আমাদের সবসময় মাথার মধ্যে জ্ঞানটা থাকবে। এবার কোলনের মধ্যে যে মিউকাস যে কোনো একটা নল, আমাদের শরীরে নল আছে 4টে লেয়ার দিয়ে তৈরি, তাই তো? 4টে, বাইরে থাকে সেরাস লেয়ার, তারপরে মাসেলস লেয়ার, তারপরে সাবমিউকাস লেয়ার, তারপরে মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেনের প্রদাহ ঘটায় এই অ্যামিবাগুলো কোথাকার না কোলনে। তার ফলে কি হয়? মিউকোসাল সিক্রিয়েশন হয়, যেটা ওই যে আমার সমস্যা পায়খানা, মিউকাস যুক্ত পায়খানা বেরোচ্ছে, আর পেটে যন্ত্রণা হচ্ছে, পেটটা মুচড়ে মুচড়ে উঠছে, অ্যামিবা হলে পরে অর্থাৎ পেটটা কুনিয়ে কুনিয়ে উঠবে আর পায়খানায় যাবে, পায়খানা হবে। আরেক ধরনের এরকম কোলাইটিস হয় ব্যাকটেরিয়া দ্বারা, তাকে বলা হয় ব্যাসিলারি ডিসেন্ট্রি, বুঝতে পেরেছো? আচ্ছা, পরের গল্প ছাড়। এইরকম অ্যান্টামিবা হিস্টোলাইটিকা গুলোকেও এই ক্লোরোকুইন কিন্তু মেরে ফেলতে পারে, বুঝতে পেরেছো? যেটা বলছি এর যে অ্যাকশন, পিয়ার অফ অ্যাকশন, এই যেহেতু ম্যালেরিয়ার 4টে প্যারাসাইটের উপরে যে কাজ করছে তা কিন্তু নয়। এ অ্যান্টামিবা হিস্টোলাইটিকাকে মারতে পারে, আর একটা প্যাথোজেনকে মারতে পারে, তার নাম হচ্ছে জিআরডিয়া। লেখো, এছাড়াও এটি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা এবং জিআরডিয়ার উপরে ক্রিয়া করে এবং তাদেরকে মেরে ফেলতে পারে। জিআরডিয়া কি করে জানো? ক্রনিক ডায়রিয়া করে, মানে পাতলা পায়খানা, অনেক দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে, একটু একটু খাচ্ছে, আস্তে আস্তে পায়খানা হচ্ছে। কোথা থেকে আসে? এই জিআরডিয়া ইনফেকশন হলে এইরকম টাইপের ঘটনাটা ঘটে। এটা ওই কোলনের উপরে কাজ করে জিআরডিয়া। আচ্ছা, এছাড়াও এই ঔষধটি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি হিস্টামিনিক হিসাবেও কাজ করতে পারে। অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি হিস্টামিনিক হিসাবেও কাজ করে। অ্যান্টিহিস্টামিনিক, যারা হিস্টামিনের সিক্রেশন বেড়ে যাচ্ছে যখন শরীরে, কমাতে পারে। অ্যালার্জিক, অ্যান্টি অ্যালার্জিক, সোজা সোজা বাংলা অ্যান্টি অ্যালার্জিক, যার জন্য এই ক্লোরোকুইন নিয়ে সব টানাটানি হচ্ছিল আমাদের করোনার সময়। ওই এর একটা গুণ আছে, ইনফ্লামেশন মানে অ্যান্টি ইনফ্লামেটরি, মানে কি সে পজিটিভ অর্গানিজমকে ডিস্ট্রাকশন করবে। আর করোনাতে দেখবে একটা অ্যান্টি হিস্টামিনিক অ্যাকশন হচ্ছিল, একটা অ্যান্টি ইনফ্লামেটরি দেখা দিচ্ছিল, সেইগুলোকে রোধ করার জন্য নাকি ক্লোরোকুইন ভালো কাজ করছিল, সেই জন্য ক্লোরোকুইনও দেওয়া হচ্ছিল। কত কি দেওয়া হচ্ছে করোনার সময় দেখবে, এই নিয়ে আবার সেই আমেরিকার সঙ্গে কত কি ঝামেলা হলো। হ্যাঁ, সে যাই হোক, এটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি হিস্টামিনিক হিসাবেও কাজ করে। লিখেছো? আচ্ছা আচ্ছা, এবার লেখো, এই ঔষধটি পৌষ্টিকতন্ত্র থেকে সম্পূর্ণরূপে শোষিত হয়। এই ঔষধটি পৌষ্টিকতন্ত্র থেকে সম্পূর্ণরূপে শোষিত হয় জিআই সিস্টেম, সম্পূর্ণরূপে শোষিত হয় এবং খুব দ্রুত সমস্ত কলাকোষে ছড়িয়ে পড়ে। সমস্ত কলাকোষে ছড়িয়ে পড়ে। লিভার, কিডনি, লাংস ও স্প্লিনে অধিক সময় অবস্থান করতে পারে। লিভার
লিভার কিডনি, লিভার কিডনি, লাং, স্প্লিন, লিভার কিডনি লাং ও স্প্লিনে অধিক সময় অবস্থান করে। এই যে এন্টারমিন বা স্কলাস্টিকা আমাদের প্রাইমারি যেমন কোলনে এফেক্ট করছে, অনেক সময় ওখান থেকে মাইগ্রেট করে পিয়ার্স করে লিভারেও এফেক্ট করে দিতে পারে। অ্যামিবিক লিভার অ্যাবসেস বা অ্যামিবিক হেপাটাইটিস এরকম ঘটাতে পারে। এমনি আমাদের যখন এন্টারমিন বা স্কলাস্টিকা এফেক্টেড হয় তখন আমরা কি মেডিসিন ইউজ করি? জেনারেলি মেট্রোনিডাজল, মেট্রোনিডাজল দিলাম, কোলনের মধ্যে যে সমস্ত অ্যানিমালগুলো আছে তাদেরকে মেরে ফেললো, আমাশাটা ভালো হয়ে গেল। কিন্তু মেট্রোনিডাজল লিভারে গিয়ে ওই জীবাণুটাকে মারতে পারবে, তখন এইসব ওষুধের প্রয়োজন পড়ে। যেগুলো আমি আগে বলেছিলাম না, এন্টারমিন বা স্কলাস্টিকাকে মারতে পারে, আর এই ওষুধটা লিভারে অনেক অবস্থান করে, তাহলে ওই জায়গাটা এন্টারমিন বা স্কলাস্টিকা মারতে গেলে আমাকে তখন কি ওষুধটা দিতে হবে? বুঝতে পেরেছো? এই হচ্ছে চিকিৎসার নীতি। মানে ব্যাপারটা আমাকে জানতে হবে, জানতে পারলে তবেই তো আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। না পরে লেখো 10% স্টুলের মধ্য দিয়ে এবং 65% ইউরিনের মধ্য দিয়ে অপরিবর্তিত অবস্থায় দেহ থেকে নির্গত হয়। এক্সক্রিশন 10% স্টুলের মধ্য দিয়ে মানে মলের মধ্য দিয়ে, আর 65% ইউরিনের মধ্য দিয়ে এটা দেহ থেকে 65% দেহ থেকে অপরিবর্তিত অবস্থায় নির্গত হয়। এইবার পয়েন্ট দাও, when should it be used? এটা ইন্ট্রোডাক্টরি মানে প্যাথোজেনেসিসটা বললাম, ঠিক আছে? বলে কখন তুমি এটা ব্যবহার করবে, অর্থাৎ ইন্ডিকেশন কি কি ক্ষেত্রে। এখানেই হয়ে গেছে ইন্ডিকেশন, এখান থেকে বেছে বেছে ঠিক আছে? কি লিখবে? বলে ম্যালেরিয়ার চিকিৎসাতে এই ওষুধটি ব্যবহৃত হয়। ফার্স্ট কথা লিখবে, লিখে ফেলো, ম্যালেরিয়ার চিকিৎসাতে এই ওষুধটি ব্যবহৃত হয়। এক নম্বর ব্যবহার হলো। 2 নম্বর ব্যবহার দেখো, এটা মুখস্থ করতে হবে, এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস, এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস এর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। লিখে ফেলো। দেখো আমি কি বললাম, বাংলা করতে গেলে বুঝিয়ে দিয়েছি আগে, কিন্তু যে এর প্রাইমারি এফেক্ট হচ্ছে কোলন, কোলন ছাড়া অন্য জায়গায় যখন এফেক্ট করছে তখন তাকে বলছি এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস। বুঝে গেল? যেমন ধরো লিভারে এফেক্ট করতে পারে, লাংসে এফেক্ট করতে পারে, ব্রেনে এফেক্ট করে দিতে পারে অ্যামিবা। এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস, অ্যামিবিয়াসিস অ্যামিবার ইনফেকশনটাকে আমরা প্যাথোজেনেসিস বলছি অ্যামিবিয়াসিস। এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিসে এটি ব্যবহৃত হয়। 2 নম্বর গেল। 3 নম্বর কি হবে? জিআরডিআর ইনফেকশনেও এটির ব্যবহার আছে। দেখো আগে যেটা বলে দিই সেখান থেকে তুমি ব্যবহারগুলো ছেঁকে দিচ্ছ। এবার জিআরডিআর ইনফেকশনেও এটি ব্যবহার আছে। অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও, যেহেতু এটা অ্যান্টি ইনফ্লামেটরি বলেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। ব্যাস এই চারটি ব্যবহার করে দিলে। প্রাইমারলি এটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ বলি, তাই ম্যালেরিয়াতে এটা ব্যবহার তো হয়ই, এর সঙ্গে তোমার
এক্সট্রা ইন্টাস্টিনাল অ্যামিবিয়াসিস হলে পরে সেখানে এটা ব্যবহার আছে। আর বলবে জিআরডিআর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়, আর হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? কিভাবে ওষুধটি পাওয়া যায়? 250 mg ও 500 mg ট্যাবলেট হিসাবে কিভাবে ওষুধ পাওয়া যায়? বলবে 250 mg আর 500 mg ট্যাবলেট হিসাবে এবং 50 mg পার 5 ml লিকুইড প্রিপারেশন পাওয়া যায়। 50 mg পার 5 ml সাসপেনশন সাসপেনশন। ঠিক আছে? আচ্ছা, অ্যাডাল্ট ডোজ কেমন হবে ম্যালেরিয়ার ক্ষেত্রে? ম্যালেরিয়ার ক্ষেত্রে 1 গ্রাম স্ট্যাট, মানে শুরুতেই 1 গ্রাম দিতে হবে। পঞ্চাশ mg আফটার 6 আওয়ার্স, 6 ঘন্টা বাদে আরো 50 mg দিতে হবে। এই আই সরি 500 mg, 1 গ্রাম প্রথমে, তার 6 ঘন্টা বাদে অর্ধেক 500 mg, তারপরে 500 mg ডেইলি আরো 2 দিন। এটা কি স্যার 3 দিনের ডোজ? অ্যাডাল্ট ডোজ। হ্যাঁ, এটা একটা কোর্স। ওয়ান ডে প্রথমে 1 গ্রাম প্রথমে ধরো 250 mg ট্যাবলেট, যেটা স্ট্রিপটিন, যেটা মেনলি নরমালি পাওয়া যায়, রোসাজিন হোক যাই হোক কিনো। ঠিক আছে? 4টে ট্যাবলেট একসাথে দিয়ে দেবে, কারণ 4টে ট্যাবলেট মানে 1 গ্রাম হয়ে গেল। 6 ঘন্টা বাদে 2টো ট্যাবলেট দিন। তারপরের দিন থেকে সকালে একটা 250 mg, বিকালে একটা 250 mg, সকালে একটা 250 mg, বিকালে একটা। ব্যাস, কথা শেষ। বিডি ডোজ হ্যাঁ, মোট 3 গ্রাম তো, হ্যাঁ মোট 3 গ্রাম নিতে হয়। বললোই তো, তাই শোনো নাকি? 1 গ্রাম, 1 গ্রাম, তারপরে 500, 6 ঘন্টা পরে 500, তারপরে তো 500 দুবার, হ্যাঁ, 3.5 গ্রাম। তারপরে 1 গ্রাম, তারপরের দিন 1 গ্রাম না, তারপরের দিন 500, তারপরের দিন 500, 1 গ্রাম হলো। কত হলো? যে আড়াই হচ্ছে। আড়াই হচ্ছে। এবার ধরো এইটাতেই মোটামুটি হয়ে যায়, না হলে আর একদিন 500 mg করে খাওয়ানো হয়। মানে পরপর 3 দিনও দেয় অনেকে। প্রথমে 1 গ্রাম, 6 ঘন্টা বাদে 500 mg, তারপরে 250 mg সকালে, 250 mg বিকালে হিসাবে আরো 3 দিন খায় দিতে। সেটাও একটা ডোজ হয়। ঠিক আছে? ওটা অ্যাডাল্ট ডোজ কতরকম হবে? সেটা 250 করে বাদ করবে। বলে দিলাম তো, 4টে ট্যাবলেট আমি তো বলে দিলাম, শোনেননি আপনি। 250 mg এটা অ্যাভেলেবেল, 250 mg খুব ইজিলি অ্যাভেলেবেল, সমস্ত দোকানে দেখবে 250 mg করেই পাওয়া যায়। 500 পাওয়া যায়। তো এরকম 500 পাওয়া যায়, কিন্তু 250 mg টা খুব কমন। এবার 250 mg একটা স্টিক কেনা হলো, প্রথমে 4টে একসাথে খাইয়ে দিলেন, কতটা গেল? 6 ঘন্টা বাদে 2টো খাইয়ে দিলেন, কত গেল? তবে অসুবিধা কোথায়? তারপরে 250 mg সকালে, 250 mg বিকালে খাইয়ে দিলেন। এইভাবে। ঠিক আছে? এবার হচ্ছে আচ্ছা, এই অ্যাডাল্ট ডোজের একটা বয়সের কোনো ব্যাপার আছে? অ্যাডাল্ট ডোজ মানে 18 থেকে না, 12 পরেই অ্যালোপ্যাথিক্যালি, মানে আমাদের ডোজের ক্ষেত্রে 12 এর পরেই আমরা ফুল ডোজ দিতে পারি। 12 বছরটাকে জুনিয়র ডোজ ধরা, 12 বছর উপরটাকে অ্যাডাল্ট ডোজ হিসাবে। বুঝে গেল? অর্থাৎ এটা লিখে নেবো 12 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের ক্ষেত্রে। ঠিক আছে? এবার এবার লিখে বয়সের কোনো উদ্দেশ্য নেই তো? 12 পর থেকে আছে, বলছি তো। এবার লেখো আন্ডার 1 ইয়ার্স, আন্ডার 1 ইয়ার্স কিরকম ডোজ হবে?
বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত লেখো 250 এমজি স্ট্যাট, 250 এমজি স্ট্যাট স্ট্যাট দেওয়া হচ্ছে 1 বছরের, মানে 1 বছর 1 থেকে 4 বছরের মধ্যে বাচ্চাদের 250 এমজি স্ট্যাট 6 ঘন্টা বাদে ওর অর্ধেক 125 এমজি 6 ঘন্টা বাদে 125 এমজি, তারপরে ওই 125 এমজি করে দিনে দুবার, এই দিনে দুবার কত দুদিন পরপর 2 দিন, হুম মানে একবারে খাবেন না, দিনে দুবার খাবেন। দুবার খাবে, ডবল ডোজে অ্যাডাল্টের মতো খাবে কিন্তু পরিমাণে কমে যাবে। দিনে 2 বার করে 2 দিন। হ্যাঁ এইটা 1 থেকে 4 বছর। হ্যাঁ, এবার 1 বছরের মধ্যে মানে বিলো 1 ইয়ার 1.5 চামচ, মানে হচ্ছে তোমার ধরো নাও ওর অর্ধেক 250 মানে 125, দেড় চামচ না হাফ চামচ? দেড় চামচ। মানে তোমার 50 ওটা হিসাব করতে হবে সিএমএল থেকে, ঠিক আছে? সেই জন্য আমি এমজিটাই বলছি। 125 এমজি স্ট্যাট করবে, 6 ঘন্টা বাদে 75 এমজি, তারপরে পার ডে 75 এমজি করে ডিভাইডেড ডোজে আরো 2 দিন। এই গেল তোমাদের ডোজ, ঠিক আছে? বয়স অনুপাতে ডোজটাকে হিসাব করে নিতে হবে। এই তো ফর্মুলা লিখছো, শুধু এমজিটা চেঞ্জ হচ্ছে, এবার কদিন দিতে হবে না? ওটাও তাই একই 2 দিন। 2 দিন। দুবার স্ট্যাট মানে সময় ছেড়ে দিন। স্ট্যাট মানে শুরু, স্টার্ট করো, 1 গ্রাম দিয়ে শুরু করা হবে। যখনই ধরা পড়লো, ডায়াগনোসিস কমপ্লিট হয়ে গেল যে ম্যালেরিয়া হয়েছে, তখন এবার প্রয়োগ শুরু হবে, ঠিক আছে? এইবার লেখো অ্যামিলিয়াসিসের ক্ষেত্রে স্যার সব ম্যালেরিয়ার ক্ষেত্রে কি এটা? হ্যাঁ ক্লোরোকুইন Yes. এবার কোন ম্যালেরিয়ার ক্ষেত্রে কি ওষুধ ব্যবহার করব সেটা তো রাখলাম, কিন্তু এইটা ম্যালেরিয়ার ক্ষেত্রে, সব ম্যালেরিয়ার ক্ষেত্রে কিনা জানি না, মোটামুটি ম্যালেরিয়ার ক্ষেত্রে যেহেতু এটা 4টে জীবাণুকেই মারতে পারে, অতএব আমি সব ম্যালেরিয়ার ক্ষেত্রে বলবো। কিন্তু অনেক সময় এ পারে না, তার জন্য অন্য আমাদের ওষুধ আছে, পাইমাফিন না 4 সেগুলো পরের গল্প। শুধু আমি যেহেতু এখন ক্লোরোকুইন বলছি, সেই হিসাবে এটা বলছি সব ম্যালেরিয়া, বুঝতে পেরেছো? এইবার হচ্ছে তোমার অ্যামিলিয়াসিস এর ক্ষেত্রে আমি বলেছি এটা ব্যবহার আছে, তোমাকে বলতে হবে। অ্যামিলিয়াসিস আর জিআরএর ক্ষেত্রে ডোজটা প্রায় একই। তোমার অ্যাডাল্টে যেটা ইউজ করা হয়, 2টো করে ট্যাবলেট দিনে 2 বার 2 দিন, 250 না 500? 250 এমজি, 250 এমজি ট্যাবলেট, 2 ট্যাব বিডি ইনটু 2 ডেজ, প্রথম 2 দিন 2টো করে ট্যাবলেট খাওয়াতে হবে, ঠিক আছে? তারপরে একটা করে ট্যাবলেট 250 এমজি দিনে 2 বার করে টানা 20 দিন খাইয়ে দিতে হবে, ইনটু 20 ডেজ। স্যার 24 আবার বলছি 250 মিলিগ্রাম 250 এমজি ট্যাবলেট, হ্যাঁ 2 ট্যাব হ্যাঁ মানে 500 এমজি, হ্যাঁ হলো তো? মিলি দিনে 2 বার ফার্স্ট টু into 2 days, then 250 mg BD into 20 days, 250 mg BD মানে দিনে 2 বার করে 20 দিন খাবে, 20 দিন। আচ্ছা, আর জয়েন্ট পেইন্টের ক্ষেত্রে জয়েন্ট পেইন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমি বলেছি এটা ইউজ হয়, তাই তো? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মেনলি জয়েন্ট গুলো ইনফ্লামেশন হয়,
জয়েন্টে পেন হয়, সেই ক্ষেত্রে কিরকম ব্যবহার হবে, দুটো করে ট্যাবলেট দিনে একবার 10 দিন, দুটো করে ট্যাবলেট কত এমজি? 250 ml, সব এখন এবার যা বলছি ট্যাবলেট যখন বলছি 250 ml বলছি, হ্যাঁ? দুটো করে 250 এমজি দিনে একবার ওডি দিনে একবার 10 দিন। 10 দিন। হ্যাঁ হ্যাঁ ওডি দিনে একবার করে 250 ml 10 দিন, আচ্ছা। তারপরে একটা করে ট্যাবলেট ওডি into 2 weeks। দিনে একবার করে কতদিন? হুম? দিনে একবার করে কতদিন? তারপরে একটা করে দু সপ্তাহ বলে দিই। দুটো করে 250 এমজি একবার, তাই তো? সাইড এফেক্ট কি দেখা যাবে, একবার 250 mg দিনে একটা করে 2 সপ্তাহ। লিখেছো তো ঠিক? উল্টো পাল্টা লেখার কোনো জায়গা নেই, একদম পরিষ্কার করে দুটো করে 250 এমজি দিনে একবার 10 দিন। হ্যাঁ হ্যাঁ, দুটো তারপরে করে 250 এমজি দিনে একবার 10 দিন, 10 দিন। তারপর আমরা আমরা আর বললাম না, একটা করে ট্যাবলেট দেখেছো, একটা করে ট্যাবলেট দিনে একবার, one tablet only. একটা করে এটা সংক্ষেপে লিখলে দিবে 1 tab OD into 2 weeks মানে 14 days। ঠিক আছে, হ্যাঁ এরকম লেখা শিখে নেবে, এগুলো ফটাফট হয়ে যাবে। শর্ট টার্ম বডি মানে বাকি একটা। এই দেখো PD মানে দিনে দুটো, OD মানে দিনে একটা, আর TD মানে হচ্ছে দিনে 3 বার, ঠিক আছে, QD মানে দিনে 4 বার, AC মানে খাওয়ার আগে, PC মানে খাওয়ার পরে। এই অ্যাপ্লিকেশন গুলো দেখবে, প্রেসক্রিপশনের অ্যাপ্লিকেশন এগুলো তোমাকে নেট সার্চ করে মুখস্থ করে নেবে, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো সবে জায়গাতেই আছে। হ্যাঁ, ফার্মাকোলজি বলে একটা বই আছে, সেখানেও আছে এই মাত্রার ব্যাপারগুলো, প্রেসক্রিপশনের যে মানে অ্যাপ্লিকেশন বলে, প্রেসক্রিপশনের অ্যাপ্লিকেশন, বুঝতে পেরেছো? RX লিখছো, হ্যাঁ, তো এইরকম সব অ্যাপ্লিকেশন গুলো তো লিখছো, সেই জন্য। এবার হচ্ছে কি, একটা ওষুধ খেলে তার সাইড এফেক্ট হবে, তাহলে এরপরে লিখতে দেবে, কি লিখতে দেবে না, সাইড এফেক্ট কি হবে সেটা লেখো। হ্যাঁ, ওটা তো কম নজিয়া, কোথায় নজিয়া মানে হচ্ছে ওই ভাব, আর নজিয়া হলে কি হবে, বমি হবে, তার জন্য তারপরে ওয়ার্ড কি দাঁড়াবে, ভমিটিং। তাহলে কমন জিনিস, এগুলো একটু মাথার মধ্যে ঢুকে রাখবে, যাই ওষুধ আছে না কেন মোটামুটি অধিকাংশ ওষুধে দেখবে নজিয়া, ভমিটিং সাইড এফেক্ট আছেই। অর্থাৎ যদি ভুলেও যাও ওই দুটো ঢুকিয়ে দেবে। পরীক্ষা দেওয়ার নিয়মগুলো শিখবে, পরীক্ষা দেওয়ার সময় খালি ফাঁকা পাতা দেবে না, ভর্তি করে দেবে, বুঝতে পেরেছো? আমার ছেলে যখন ইতিহাস পরীক্ষা দিলে ইতিহাস পড়তো, আমি বলতাম দেখ ইতিহাসিকদের তুই একটা নাম ঢুকিয়ে দিবি, তাহলে কোনো স্যারেরা অত জানেও না কেন ওইটাই, ঐতিহাসিক গুলো যেমন ঐতিহাসিকই হয়, বুঝতে পেরেছিস? বলে উনার মতে বলে 2-4টে লাইন লিখে দিন, যে বেশি নাম্বার দেবে। আমার ছেলে না অঙ্কই পেলো না এলে ইতিহাসে লেখা পেলো। মানে আমরা কতটুকু স্টাডি করি, যখন খাতা দেখছে সে কতটুকু জানে, কত কি আছে ব্যাপার স্যাপার। সেই জন্যে নজিয়া, ভমিটিং অধিকাংশ এতেই আসে, সে কাটতে পারবে না, বুঝতে পেরেছো? সেই জন্যে সাইড এফেক্টে নজিয়া লিখবে, ভমিটিং লিখবে, আর হচ্ছে তোমার একটা অ্যালার্জিক ইচিং আসতে পারে এই ওষুধটা খাওয়ার পরে, আর হচ্ছে হেডেক দেখা দিতে পারে, হেডেক মানে মাথা যন্ত্রণা, ভিশনের গন্ডগোল হতে পারে, ভিশন হ্যাঁ, ব্লাডিং অফ ভিশনের গন্ডগোল দেখা দিতে পারে,
ঝাপসা হতে পারে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। অ্যাবডোমিনাল পেইন হতে পারে, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স দেখা দিতে পারে। আর গ্রেইং অফ হেয়ার, চুল গ্রে হয়ে যেতে পারে। এই এতগুলো সাইড এফেক্ট আছে, এগুলো লিখে দেবে। নসিয়া, ভমিটিং, ইচিং, হেডেক, লস অফ ভিশন, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স, আর হচ্ছে গ্রেইং অফ হেয়ার, মানে চুল গ্রে হয়ে যেতে পারে। কি কি সাবধানতা নেব? প্রিকশন, ডাক্তার পরামর্শ ঠিক কথা, ঠিক আছে। বাচ্চাদের থেকে ওষুধটা দূরে রাখতে হবে, 2 নম্বর কথা। ডেট দেখে খেতে হবে, 3 নম্বর কথা। এখন ঠিক বলেছো, ঠিক আছে। এর পরে যেগুলো লিখবে, প্রেগনেন্সি ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। প্রেগনেন্ট মাদারদের এই ওষুধটি ইউজ করা যাবে না, সাবধানতা 1 নম্বর। 2 নম্বর সাবধানতা, লিভার ড্যামেজ, সিভিয়ার জিআই ইনফেকশন, এছাড়াও যে সমস্ত মানে লিভার ড্যামেজে ভুগছে যে সমস্ত রোগী এবং যাদের সিভিয়ার জিআই ইনফেকশন আছে তাদের দেওয়া যাবে না, লিখে দাও। সিভিয়ার জিআই ট্র্যাক্ট ইনফেকশন, এটা দেওয়া যাবে না। জিআই মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন, কোন ধরনের ইনফেকশন স্যার? সব ধরনের, ব্যাকটেরিয়াল হোক, এ হোক। জিআরডিআর আমি জানি। জিআরডিআর তো দেওয়া হয়, এটা ইন্ডিকেশন। জিআরডিআর ছাড়া, অ্যামিবা ছাড়া, যে সময় মেনলি বলতে যাচ্ছে ব্যাসিলাস গুলো, ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর যদি চোখে কোনো ভিশনগত ইমপ্যারমেন্ট থাকে সেক্ষেত্রেও এটা দেওয়া উচিত নয়। ল্যাকটেটিং মাদার ক্ষেত্রে সাবধানে দিতে হবে, এর থেকে বাচ্চাদের দেওয়া যায়, সেই জন্য ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে এটা সাবধানে ইউজ করতে হবে। ব্যাস, আজকে এই থাক, এরপরে আমরা আরো এগোবো। এইটা করিয়ে দিলাম কেন, তোমাদের আজকে ম্যালেরিয়াটা হয়েছে বললে বলে তাই, নাহলে আরো আগে